আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। বাংলাদেশে যে হাহাকার চলছে, বাংলাদেশে যে বর্তমান সরকারের এই 2 মাস সময়ের ভেতরে সমাজ যে অস্থিরতার দিকে যাচ্ছে, এর কারণ কি? এটা কি পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে? এই সরকারকে কি জামাতে ইসলামী বা শিবির জোর করে ক্ষমতার থেকে বের করে দিতে পারে কিনা? এবং বাংলাদেশ জামাতে ইসলামী কোন সরকার গঠন করার এখনো নৈতিক, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে কোন রকমের অবস্থান তৈরি হয়েছে কিনা, সে বিষয়টি একটু খতিয়ে দেখতে চাই। বিএনপি কি ভীত সন্ত্রস্ত? বিএনপি কি মনে করছে যে জামাত চাইলেই তাকে ক্ষমতা থেকে ফেলে দিতে পারে? আমার মনে হয় না বিএনপি তা মনে করছে। কিন্তু এক শ্রেণীর সোকল বোদ্ধা, সোকল যোদ্ধা, সোকল সুশীল, ওই বদি আলমের মতো তারা বলা শুরু করেছে এবং ক্রাইসিস গ্রুপ নামে আরেকটি নতুন ছুতিয়া নতুন তথ্য দিচ্ছে। মানে সরকারকে পরামর্শ দিচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য, সরকারকে পরামর্শ দিচ্ছে ইউনূসের ভুয়া সংস্কার মেনে নেওয়ার জন্য, সরকারকে পরামর্শ দিচ্ছে ওই আলী রিয়াজ বাটপার আলী রিয়াজের তথ্য মেনে নেওয়ার জন্য। এখন আপনারা মানে মূল কথায় যাওয়ার আগে এই যে ক্রাইসিস গ্রুপ নামে যেটা, এটা কারা শুরু করলো? এই 90-এর দশক, এটা বেশি দিন আগের কথা না। জর্জ সরোস নামে একজন ইহুদি, আমেরিকান ইহুদি দনকুবের, তিনি পৃথিবীতে বড় বড় কর্পোরেশনগুলা, যেগুলা জুইশ কর্পোরেশন, জুইশ লবি অথবা অন্যান্য যেসব কর্পোরেশন রয়েছে, তাদের সাথে একটা সমঝোতা করে বিভিন্ন দেশের সরকারকে প্রেশারাইজ করে এবং এই প্রেশারাইজ করে তার পছন্দের নীতি, সে যেটা পছন্দ করে, তারা যেটা পছন্দ করে, তাদের স্বার্থ যেভাবে সংরক্ষিত হয়, মানুষ যেভাবে মরে আর কর্পোরেশন যেভাবে ধনী হয়, সেই রকমের কাজ কারবারের সাথে এই ক্রাইসিস গ্রুপ জড়িত। এটার সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে, বেলজিয়ামের রাজধানী। আর সেখান থেকেই তারা পৃথিবীর নানা দেশে গুটি চালে। সরকার পরিবর্তনে কখনো কখনো তারা জঙ্গিদেরকে অর্থায়ন করে, কখনো কখনো তারা সরকার বিরোধীদেরকে অর্থায়ন করে, কখনো কখনো তারা রাষ্ট্রবিরোধীদেরকে অর্থায়ন করে, কখনো কখনো তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশেষ বিশেষ গোষ্ঠীকে, সেনাবাহিনীকে অর্থায়ন করে। সুতরাং কোন দেশ, কোন রাষ্ট্র, কোন সরকার যদি এই স্বার্থবাদী মহলের যে রিসার্চ, তাদের যে কথাবার্তা, মানে গতকাল আমরা ওই প্রথম আলোতে দেখেছিলাম না যে ক্রাইসিস গ্রুপ একটি মানে প্রতিবেদন দিয়েছে, সেখানে বলেছে, আওয়ামী লীগের কথা একটু বলেছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের মামলাগুলোর দিকে একটু খেয়াল করার জন্য। খেয়াল করে দেখেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য বলেনি, বলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের মামলাগুলোর দিকে একটু খেয়াল রাখার জন্য। এক, দ্বিতীয়ত, এই জামাত এবং এনসিপিরা নিজেদেরকে যে জুলাই আন্দোলনের হোতা দাবি করে, তাদের যে দাবি, তাদের যে কথা, তাদের যে চাওয়া, সেগুলো যেন পূরণ করে। তার মানে বিএনপি সরকারকে মোটামুটি জামাত এবং এনসিপির কথা মতো চলার প্রেসক্রিপশন দিয়েছে ক্রাইসিস গ্রুপ। তা এখন এই ক্রাইসিস গ্রুপের এই কথা শুনে বিএনপি যদি মনে করে যে না, আমাদেরকে ঠেলে ফেলে দিতে পারবে জামাত, আমার মনে হয় বিএনপি এটা ভুল করবে। কেন ভুল করবে আমি বলি। গতবারে যে নির্বাচনটি হলো, ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনটি হলো এই বছর, আপনারা যদি দেখেন যে জামাতে ইসলামী এককভাবে 60 থেকে 62টি আসন বা 63টি আসন পেয়েছে। এনসিপি তাদের যে আরো আমলা কামলা যারা আছে সবাই মিলে কিন্তু 72 বা 62টি আসন পেয়েছে, বা 72টি আসন পেয়েছে। এই 72 থেকে যদি 10টি বাদ দেন তাহলে 62। এই 62 আসন নিয়ে 300 আসনের পার্লামেন্টকে আপনি ঠেলে ফেলে দিবেন, এটা আসলে আজগুবি। আর একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো সরকার পতন বা পরাজয় বা সরকারের অবসান, আপনি যেভাবে বলেন, এটা হতে গেলে বেশ কয়েকটা ফ্যাক্টর দরকার। শেখ হাসিনা সরকারের দীর্ঘ 17 বছর শাসন করার পর যত ভালো কাজে করুক, সমাজের একটা কমন টেন্ডেন্সি হলো ক্ষমতার বিরুদ্ধে সমাজে একটা বিশেষ গ্রুপ দাঁড়ায়। তো শেখ হাসিনা যখন রাষ্ট্র শাসন করছে লং টাইম, কারো প্রতি সুবিচার করলে কারো প্রতি অবিচারও হয়ে থাকতেই পারে, এটা রাষ্ট্র
18 কোটি মানুষের দেশ হতেই পারে। সেই কারণে সমাজে কিন্তু একটা ভাইব তৈরি হয় যে আমরা পরিবর্তন চাই। বাংলাদেশটা, এই ব্রিটেনে দেখেন কনজারভেটিভ সরকার যখন 10-15 বছর থাকে তখন তাদের বিরুদ্ধে বিশাল একটা জনমত তৈরি হয়। গত বছর যে নির্বাচনটি হলো, যে এখন যিনি প্রাইম মিনিস্টার আছেন কেয়ার স্টারমার, তিনি ওই নির্বাচনে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভূমিধস জয় লাভ করেছে কনজারভেটিভের বিরুদ্ধে। কিন্তু এখন সরকারের অবস্থা খুব ভালো যাচ্ছে না, এখনো 2 বছরও যায়নি, 1 বছর সবেমাত্র যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন, মার্গারেট থেসার বিশাল নেত্রী ছিলেন, লৌহ মানবী বলা হতো, কিন্তু তৃতীয়বার তিনি যখন নির্বাচিত হলেন তার দলের ভিতরে এই বিদ্রোহ হলো, তাকে জন মেজরের কাছে ক্ষমতা দিয়ে চলে যেতে হয়েছিল। ঠিক এমনি পৃথিবীর নানা দেশে, যেই সব দেশে লং টাইম ডেমোক্রেটিক্যাল প্রসেসের লিডার থাকার সুযোগ আছে, প্রধানমন্ত্রী থাকার সুযোগ আছে, সেই সব দেশে গণতন্ত্র থাকলে, বাক স্বাধীনতা থাকলে, নিউজ পেপার থাকলে, টেলিভিশন থাকলে জনমত তৈরি হয় সরকারের বিরুদ্ধে, যেটা বাংলাদেশে হয়েছে। এটা হলো একটা প্যানোমেনা। দ্বিতীয় প্যানোমেনাটি ছিল আমেরিকা কোনোভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে বঙ্গোপসাগরে তাদের আধিপত্য বিস্তার করতে পারছিল না। কোনো মতেই বাংলাদেশের ভেতর দিয়া বার্মাতে বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র দিতে পারছিল না। কোনোভাবেই বাংলাদেশের বন্দর এবং বাংলাদেশের অভ্যন্তরে আমেরিকার যে স্যাটেলাইট, এটার গতি প্রকৃতি বৃদ্ধি করতে পারছিল না। যার কারণে ডিপ স্টেট কোটি কোটি টাকা নয়, বিলিয়ন বিলিয়ন টাকা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের সরকার পরিবর্তন করার জন্য, রিজিম চেঞ্জ করার জন্য ডক্টর ইউনূসদের মতো দেশ বিরোধী বাটপারদেরকে দিয়ে বছরের পর বছর কাজ করেছে। যার কারণে ওই সরকারের বিরুদ্ধে যে একটা গোষ্ঠী মতামত তৈরি করেছিল, সেটার সাথে সেটাও যোগ হয়েছে। ফাইনালি আমাদের যে সেনাবাহিনী, আমাদের যে বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় 1 শ্রেণীর যে প্রফেসর, তাদেরকে কিনে ফেলেছে আমেরিকা। তারপরে সেনাবাহিনীর ভেতরেও আমেরিকা একটা প্রভাব বিস্তার করেছে নানাভাবে। এই সব কারণে মানুষও থাকার কারণে শেখ হাসিনা সরকারের পরাজয় ঘটেছে। কিন্তু আজকের দিনে যে বিএনপি বিরুদ্ধে যে সংগ্রাম জামাত করতে চাচ্ছে, তাদেরকে ফেলে দিতে চাচ্ছে, এটার সাথে যদি আওয়ামী লীগকে ফেলে দেওয়ার তুলনা আপনি করেন, সেটা এখনো তৈরি হয়নি। কেন তৈরি হয়নি? গত নির্বাচনে যেহেতু বিএনপি 200 উপরে আসন পেয়েছে, তার মানে বোঝা গেল তারা একটা জনসমর্থনের ভিত্তিতে আছে এই মুহূর্তে। যদিও আওয়ামী লীগ থাকলে তাদের এর অর্ধেক আসন থাকতো কিনা সেটাও সন্দেহ। যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায়নি, বিএনপি সেখানে এসছে। এখন আজকে জামাত বোঝানোর চেষ্টা করতেছে যে আওয়ামী লীগকে যেভাবে ফেলে দেওয়া গেছে, বিএনপিকেও 16 দিনের মাথায় ফেলে দেব। কথাটি আপনারা শুনে অবাক হবেন না, এটা তারা বলছে, কিন্তু এটা আসলে বাস্তবে সম্ভব না। কেন সম্ভব না? দেখেন, আমি যে কথাটি বললাম যে আন্তর্জাতিক মহল, সেই মহলের পয়সা থাকতে হবে, লং টাইম সরকার শাসন করে জনমত তার বিরুদ্ধে যেতে হবে, এবং ভেতর থেকেও ভাঙন শুরু হতে হবে। এর কোনোটাই বিএনপিতে এখনো গুণে ধরেনি। বিএনপি সরকার চালাতে ব্যর্থ হচ্ছে, এটা সত্যি। জনগণের যে আস্থা, জনগণের যে বিশ্বাস, জনগণের যে চাওয়া, সেটা তারা কোনোভাবেই পূরণ করতে পারছে না, এবং পারার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে নেতৃত্বের যে যোগ্যতা, গুণাবলী, নেতৃত্বের যে সাহস, নেতৃত্বের যে ক্ষমতা, সেটা কিন্তু তারেক রহমান দেখাতে প্রথম দিন থেকেই ব্যর্থ হয়েছেন। তিনি সংসদে কথা বলেন না, আর যদি বলেন ভুলভাল বলেন। ভয় তিনি এখন মুখ খুলতে সাহস পান না। তিনি এই তার বাপের দেশ বগুড়াতে গিয়েছিলেন, সেখানে মানুষ তার কাছ থেকে দীর্ঘদিন পরে এসছেন, কিছু বক্তৃতা শুনতে চেয়েছিলেন। তিনি বললেন যে বাপের দেশে এসছি, আমাকে খাওয়াবেন না, আমার তো খিদে লেগেছে। তার মানে কথা বলাটা তার জন্য এখন রীতিমতো একটা ব্যারামে পরিণত হয়েছে, অর্থাৎ না বলাটা। তিনি কথা বললেই ভুল বলছেন। ইনি জীবিত মানুষকে মৃত মানুষকে জীবিত বানায় ফেলতেছেন, এবং ইতিহাস যেটা কখনো ঘটেনি সেটাকে ইতিহাসের অংশ করে ফেলছেন, এবং এর জন্য পরবর্তীতে তিনি দুঃখ প্রকাশ করছেন না। এইরকম অযোগ্য মানুষ রাষ্ট্র কি পরিচালনা করবে, দল কি পরিচালনা করবে, সমাজ রাষ্ট্রকে কোথায় নিয়ে যাবে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করেছে। এখন আপনারা দেখেন, এই যে এনসিপি, এই যে জামাতে ইসলামী, তারা কত হুঙ্কার করেছিল না? গতকাল আপনারা শাহবাগ থানার মোড়ে দেখেন ওই দাতাল শুয়োরটাকে
আর যে বলেছিল যে সারাদিন পিটা হবে, তাকে কিভাবে পেটানোর পর কোন রকম সেখান থেকে উদ্ধার হয়েছে। এই পেটাপেটি চলবে। চট্টগ্রামে নিউ মার্কেটে আমরা দেখেছি একজনের পায়ের গোয়ালি কেটে নিয়েছে। এখন শেয়ালে শেয়ালে মারামারি হবে, আমরা দূর থেকে দেখব। বাংলাদেশ আওয়ামী লীগ এখন রাজনীতি করার সুযোগ পাচ্ছে না। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বাটপাড়ি যে বন্ধ করেছিল, সেটা এই তারেক জিয়া সিলমোহর করে দিয়েছেন। আমরা একদিক থেকে ভালোই হলো, আমরা আমাদের ক্ষমতায়, আমাদের যোগ্যতায় এই পথ, এই মত, এই দেশ, এই মানুষের কাছে কিভাবে আবার নিজেদেরকে তুলে ধরি, সেটা দেখার অপেক্ষায় থাকেন আপনারা অনেকেই ভাবছেন আওয়ামী লীগ কি নীরব হয়ে গেল? না, আওয়ামী লীগ নীরব হয়ে যায়নি। সরব হতে হয় ক্ষমতার জন্য। যদি আপনি সরব হন, জোর করে একজনকে হটান, আরেকজনকে নিয়ে আসেন ক্ষমতার জন্য। কিন্তু আমরা এখন ক্ষমতা লোভী নয়, আমরা ক্ষমতার জন্য চিন্তা করছি না। আমরা চিন্তা করছি প্ল্যান করতে হবে এই দেশের উপরে বিদেশি প্রভুদের যেইভাবে কুদৃষ্টি পড়েছে, সেখান থেকে এই দেশটাকে কিভাবে রক্ষা করা যায়। এই দেশে বিদ্যুতের আলোতে আলোকিত হয়েছিল, সেই এখন অন্ধকার নেমে এসেছে। সেই অন্ধকার থেকে দেশকে কিভাবে আবার আলোকিত করা যায়। এই দেশে শিশুদেরকে টিকা দিয়ে প্রটেক্টেড রাখা হয়েছিল, সেই শিশুদের টিকার অভাবে শত শত শিশু মারা যাচ্ছে। এই শিশুদের জীবন কিভাবে রক্ষা করা যায়। আমরা চিন্তা করছি পাকিস্তানের মতো মৌলবাদী জঙ্গি গোষ্ঠীরা, আপনারা শুনছেন বিমান বাহিনীতে, সেনাবাহিনীতে তারা ঢুকে বাংলাদেশের বিমান হাইজ্যাক করে প্রতিবেশী দেশে আক্রমণের চিন্তা ভাবনা চালাচ্ছে। আমাদের সেনাবাহিনীকে টুটা করে দিচ্ছে, আমাদের বিমান বাহিনীকে কবজা করছে। আমাদের নৌবাহিনীতেও এসে তারা ঢুকেছে কিনা সেটা এখনো আমরা খবর পাইনি। এই জায়গা থেকে দেশের সিকিউরিটিকে আমাদের মজবুত করা। আমাদের গঙ্গার পানি চুক্তিটি শেষ হয়ে যাচ্ছে এই সেপ্টেম্বরে, এটাকে কিভাবে আবার রিনিউ করা যায়, এই সব ভাবনায় আওয়ামী লীগ ব্যস্ত। এবং আওয়ামী লীগ ভেতরে ভেতরে তার নেতা কর্মী, গ্রাম লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রত্যেকটা লেভেলে নেতার সাথে, কর্মীর সাথে, নেতৃত্বের সাথে একটা যোগাযোগ তৈরি হয়েছে। এটা চলতে থাকবে, যতদিন যাবে সেটা বেগবান হবে। আপনারা দেখবেন মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারাশশীর হারাহাসি অন্ধকারেই ফিরে আসে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ফিরবে, এই দেশের রাজনীতিও আবার চাঙ্গা হবে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ফিরবে, এই দেশের মানুষের স্বপ্ন দেখা আবার শুরু হবে। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ফিরবে, এই দেশের উন্নয়ন এবং উন্নয়নের গতিধারা আবার ফিরে আসবে। এবং বাংলাদেশ বিশ্বের যে ইমার্জিং টাইগার, সে টাইগার আবার রোয়ার করবে। এখন বাংলাদেশ বিড়ালে পরিণত হয়েছে। এখন যারা শাসন করছে তারা বিড়ালের শাসক। আর আমরা যখন ফিরে আসব, আমরা বাংলাদেশের মানুষের শাসক হব, বাংলাদেশকে শাসন করব, শোষণ নয়। আমরা যে মন্ত্রী দেব, আমাদের যে মন্ত্রীরা হবে, আপনারা দেখলে তার কথা শুনলে বুঝবেন তিনি দেশ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। আর এখন যে সব মন্ত্রী এমপি আপনি দেখছেন, এদেরকে অনেকে চেয়ারম্যান মনে করছেন না। এটাই হচ্ছে বিএনপির রাজনীতির বড় দুর্বলতা। যাকে যেখানে দেওয়া দরকার, যার যে ক্ষমতা থাকা দরকার, সেটা নেই, সেখানে দেওয়া হয়নি। নেতার পছন্দে নেতৃত্ব এসছে, যার কারণে প্রকৃত নেতৃত্ব উঠে আসায়। তাই বিএনপি কলাপস করবে জামাতের কারণে নয়, বিএনপি কলাপস করবে এনসিপির কারণে নয়, তাদের আন্দোলনের কারণে নয়, তাদের জঙ্গিবাদের কারণে নয়। বিএনপি কলাপস করবে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে তারা দূরে সরে যাচ্ছে এবং বাংলাদেশের যে মানুষের আশা এবং আকাঙ্ক্ষা এবং যে সৎ এবং ন্যায়বান নেতৃত্ব দিয়ে দেশ চালানো যেত, সেই রকম মানুষকে ইনক্লুড না করে ওই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছে। তাই বিএনপি ভিতর থেকেই ধ্বংস হবে। এবং এই দেশের জন্মের সাথে আওয়ামী লীগের যেমন জড়িত, নাম জড়িত, মুক্তিযুদ্ধের সাথে, শত্রুর নির্বাচনের সাথে, অসাম্প্রদায়িক চেতনার সাথে, সংবিধানের সাথে, ঠিক আবার বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ফিরে আসবে, মানুষ মনে করতে শুরু করবে, হ্যাঁ এখন এই দেশের যারা মালিক, জনগণ, তাদের প্রতিনিধি আসছে। আর বাকি যারা আছে এগুলো হচ্ছে বিদেশের তাবেদার, বিদেশিদের অস্ত্রে, বিদেশিদের অর্থে, বিদেশিদের স্বার্থে তারা ক্ষমতায় থাকে। আর আওয়ামী লীগ দেশের মানুষ, নিরীহ জনগণ, ঠেলা, রিক্সা, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, কৃষক, জেলে, কামার, উমার, মুচি, শিক্ষক, ছাত্র এবং
সাধারণ মানুষের প্রতিনিধি। এই আওয়ামী লীগ ফিরে আসার অপেক্ষায় বাংলাদেশের মানুষ দিন গুনছে। আপনারাও অপেক্ষা করুন, আমরা আসছি খুব শীঘ্রই। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশকে আপনারা আজকে যেভাবে দেখছেন, 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর বা 5 বছর আগে কোনোদিন কল্পনাও করেননি আপনার প্রিয় বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ আজকের জায়গায় গিয়ে দাঁড়াবে। আজকে কি ঘরে ঘরে তেল নেই, গাড়ি চলছে না, লাইনের মাইলের পর মাইল মানুষ লাইন দিয়েও তেল পাচ্ছে না। সরকার বাহাদুর বলছেন তেলের কোনো অভাব নেই, স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে। পুরো পৃথিবীতে এই হরমুজ প্রণালী বাদ দিয়েও কিন্তু তেলের অভাব কিন্তু পৃথিবীতে নেই। দ্বিতীয়ত, আমরা দেখছি বিদ্যুৎ এখন আর আসে না, যায় না, বিদ্যুৎ শুধু মাঝে মাঝে দেখা দিতে আসে। তারপর সেচ ব্যবস্থা ভেঙে পড়েছে, গাড়ি ভাড়া দ্বিগুণ তিনগুণ বেড়ে গিয়েছে, যার ফলে মানুষের জীবনের অবস্থা দুর্বিষহ। জিনিসপত্রের দাম আকাশচুম্বী। এইসব কিছু ছাপিয়ে বাংলাদেশের যে জাতীয় সংসদ, সেটি একটি সার্কাসে পরিণত হয়েছে। এই সার্কাস্টিক জাতীয় সংসদে যেই সব কথাবার্তা, আচার আচরণ, আলাপ আলোচনা হচ্ছে, আমরা একটা ডাইরেকশন পাচ্ছি, আমরা একটা দিক নির্দেশনা পাচ্ছি দেশটি আসলে কোথায় যাচ্ছে। সেই দিক নির্দেশনাটি হলো বাংলাদেশটি আসলে মৌলবাদী চক্রের খপ্পরে পড়েছে। এই আধুনিক কিছু ছেলেপেলে বঙ্গবন্ধুর গান বাজিয়ে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের গান বাজিয়ে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমরা সবাই মুজিব সেনা, এই রকম স্লোগান দিয়ে মানুষকে প্রতারিত করে বাংলাদেশটাকে এখন এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষের একমাত্র গন্তব্য এখন আফগানিস্তান, সোমালিয়া। বাংলাদেশের মানুষের একমাত্র গন্তব্য এখন মৌলবাদী স্থান। এই মৌলবাদী স্থানের দিকে কিভাবে যাবে, এটাতে যাওয়ার জন্য ভিত্তিভূমিটি তৈরি করেছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এই মৌলবাদী শক্তিকে নার্সিং করেছে, সমাজের বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করেছে এবং তাদেরকে ক্রিয়াকাণ্ড চালানোর জন্য রুট লেভেলের মানুষকে মিথ্যা ভুল বুঝিয়ে, ধর্মের ভয় দেখিয়ে তাদেরকে দলে বেড়ানোর জন্য এবং বেহেশতের টিকিট বিক্রি করার জন্য করে তাদেরকে দলে বেড়ানোর জন্য চেষ্টা করেছে। আপনারা জানেন বাংলাদেশের নির্বাচন কমিশনের বিধি অনুসারে ধর্মের ব্যবহার রাজনীতিতে নিষিদ্ধ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ধর্মকে ব্যবহার করে, ধর্মীয় উন্মাদনা ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিয়ে যদি কোনো সভা সমাবেশ করে, তাহলে তার সদস্যপদ বাতিল হবে। কিন্তু আমরা দেখেছি দিনের পর দিন জামাতে ইসলামী ধর্মের টিকিট বিক্রি করেছে, তাদের কিছুই হয়নি। এখন এই ডক্টর ইউনূস 18 মাস পরে বিদায় হওয়ার পর, জারুপেটা করে বিদায় হওয়ার পর এখন এসছেন তারেক জিয়া। এই তারেক জিয়া এসে বললেন আমার একটি প্ল্যান আছে। আপনারা জানেন হিস্ট্রিক্যালি আই হ্যাভ এ ড্রিম, এই কথাটি বিখ্যাত আমেরিকান লিডার মার্টিন লুথার কিংয়ের ছিল। তিনি বলেছিলেন তার একটি আই হ্যাভ এ ড্রিম, এবং তিনি পুরো 2 ঘন্টা ব্যাপী তার ড্রিমটা কি ছিল সেটা ব্যাখ্যা করেছেন। আর আমরা এমন এক নেতা পেলাম, তিনি শুধু স্বপ্নই দেখেন, কিন্তু কি স্বপ্ন যে দেখেন এটা জাতি জানে না।
দেশ জানে না। এখন আমরা আস্তে আস্তে আন্দাজ করা শুরু করেছি। বাংলাদেশ আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো, অর্থাৎ ডক্টর ইউনূসের আমলে যে মানে অর্ডিন্যান্সটি হয়, আপনাদের সাধারণ মানুষের জন্য বলে রাখি, পার্লামেন্ট যখন সেশনে থাকে না, রাষ্ট্রে যখন পার্লামেন্ট থাকে না, তখন সেরকম অবস্থায়, অথবা পার্লামেন্ট আছে কিন্তু এই সময় পার্লামেন্ট সেশনে নাই, জরুরি প্রয়োজনে একটি আইন যদি করতে হয় সেটি পার্লামেন্ট করে, কিন্তু পার্লামেন্ট সেশনে না থাকলে, অথবা পার্লামেন্ট ভেঙে গেলে, অথবা কোনো কারণে পার্লামেন্টকে ডিসলভ করা হলে, তখন প্রেসিডেন্টকে দিয়ে অধ্যাদেশ জারি করানো হয়। এই অধ্যাদেশটি আইন আকারে কাজ করে প্রেসিডেন্ট সিগনেচার দেওয়ার পর, কিন্তু যখনই কোনো পার্লামেন্টের অস্তিত্ব হয়, সেই পার্লামেন্ট 60 দিন কার্য দিবস করার পর যদি এই অধ্যাদেশটিকে বিল আকারে সংসদে পাশ না করায়, তাহলে সেটি বাতিল হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূস যেটি করেছে, ডক্টর ইউনূস করার পর সেটি ছিল আইন, অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্সটি আইন আকারে চলছিল, কিন্তু যখনই তারেক যে ক্ষমতা আসলেন, তিনি ক্ষমতা এসে যখন পার্লামেন্ট বসালেন, ওই পার্লামেন্টের 60 কার্য দিবস শেষ হওয়ার আগে যদি এই বিলটি তিনি পাশ না করাতেন, তাহলে সেটি অপমৃত্যু হয়েছে, অর্থাৎ সেই বিলটি হয় নাই বলে এই ধরে নেওয়া হতো। অর্থাৎ ওই 60 দিন যাওয়ার পরে এই আইনটি বাতিল হয়ে যেত। কিন্তু তারেক রহমান অন্য অনেক জিনিসে এখনো পাশ করার নাই, কিন্তু এই 60 দিনের যাওয়ার আগেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশটি জারি করেছেন, সেটি কিন্তু তিনি পাশ করিয়ে দিয়েছেন। খেয়াল করে দেখেন, এই পাশ করানোর ফলে কি হলো, এই যে বিরোধী দলের মাঠ, অর্থাৎ রাজনীতির মাঠ জামাতের দখলে থাকলো, মৌলবাদী শক্তির দখলে থাকলো, যারা পীরকে মারে, যারা বাউলকে পিটায়, যারা সঙ্গীত শিল্পীদেরকে পিটায়, যারা নাটকের মঞ্চে হামলা করে, এই রকম যারা স্বাধীনতার ভাস্কর্য ধ্বংস করে, তাদের হাতে চলে গেল। এখন আস্তে আস্তে বিএনপির যখন নেতারা, কর্মীরা আস্তে আস্তে চাঁদাবাজকে শিল্পের জায়গায় নিয়ে যাচ্ছে, তারা যখন সেই জায়গায় ব্যস্ত, ফুটপাত থেকে চাঁদা নিবে, রেল স্টেশন থেকে চাঁদা নিবে, নৌকা গোদোয়ারা থেকে চাঁদা নিবে, গরুর হাট থেকে চাঁদা নেবে, এইভাবে তারা চাঁদা নিয়ে নিয়ে টাকার বহর বানাচ্ছে। এদিকে মাঠ দখল করছে জামাতে ইসলামী, আর এই জামাতে ইসলামের কাছে বিএনপিকে পরাজয় বরণ করতে হবে। আর বিএনপি যখনই জামাতে ইসলামের কাছে পরাজয় বরণ করবে, তখনই বাংলাদেশ আফগানিস্তানে যাওয়াটা নিশ্চিত হয়ে যাবে। এখন বিএনপির পরাজয়টা এখন সময়ের ব্যাপার, কারণ বাংলাদেশের মানুষ যে হোপ এবং স্পাইরেশন নিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছিল, বিএনপিকে ক্ষমতায় আনার মূল কারণ ছিল যে জামাতকে ঠেকানোর জন্য, যে এদেশের জামাতকে, স্বাধীনতা বিরোধীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। কিন্তু বিএনপি মানুষের সেই স্বপ্নকে ধারণ করতে পারেনি এবং পারছে না। প্রথমেই যারা আওয়ামী লীগের প্রতি সিম্পেথাইজ ছিল, যেই সব মানুষ আওয়ামী লীগকে ভোট দিত, আওয়ামী লীগ হয় করে না কিন্তু মুক্তিযোদ্ধাকে ভালোবাসে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডকে ভালোবাসে, তারা বিএনপিকে ভোট দিয়েছে এই আশায় যে আওয়ামী লীগ ফিরে আসবে, সুস্থ ধারার রাজনীতি হবে, বাংলাদেশের পক্ষের দুইটা শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু বিএনপি জামাতের সাথে আতাত করে সেটি ধ্বংস করে দিয়েছে। এখন বিএনপি বেঁচে থাকা এবং ধ্বংস হয়ে যাওয়া ডিপেন্ড করে আওয়ামী লীগ ফিরে আসার উপরে। আওয়ামী লীগ যত তাড়াতাড়ি ফিরে আসবে, বিএনপি তত বেঁচে যাবে। আর যদি
বিএনপি আওয়ামী লীগ ফিরে না আসে, যত দেরি হয় বিএনপি তত ধ্বংসপ্রাপ্ত হবে, আর সেই জায়গাটি মৌলবাদী গোষ্ঠী দখল করে নেবে। আপনারা একটা কথা খেয়াল করে দেখেন, বিএনপির ক্যালকুলেশনটা যে জায়গায় ভুল হয়েছে, আওয়ামী লীগ কিন্তু আগামীকাল, আজকে, পরশুদিন ক্ষমতায় যাওয়ার জন্য বসে নেই। আওয়ামী লীগের এখন যেটা দরকার এবং আওয়ামী লীগ যেটা করছে, যে আমাদের একটা ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের সরকার ফেল হয়েছে, আমরা টিকে থাকতে পারিনি, আমাদের দলের প্রধানকে দেশ থেকে বিদেশে গিয়ে জীবন বাঁচাতে হয়েছে। আমরা অনেকেই সম্পদ হারিয়েছি, অনেকে জীবন হারিয়েছে, অনেকে কারাভোগ করছে, অনেকে মিথ্যা মামলায় জালে সারখার হয়ে গেছে। ঠিক এই অবস্থা থেকে আমাদের এখন সময় লাগবে দলকে গঠন করা, আমাদের সময় লাগবে আমাদের পরাজয়ের কারণ অনুসন্ধান করা, আমাদের সময় লাগবে মানুষের কাছে আবার আমাদের যে নীতি আদর্শ সেটাকে ইতিহাস সঠিকভাবে কখনো তুলে মিথ্যা ধরে বলে না, আমাদের কিন্তু দিকে রাজনীতি প্রায় এই বলে। সময়টায় আর যখন আমরা ইতিহাসের যদি পাতা মাঠে খুলে থাকি, যুক্তরাষ্ট্রের তাহলে অন্তত প্রতিশ্রুতির মাঠে হিসাব মৌলবাদী মেলাতে শক্তি, বসা হয়, তখন দেখা পাকিস্তানপন্থী যায় শক্তি, চুক্তির কালে বাংলাদেশ শুকনোর আগেই বিরোধী অনেক শক্তি, প্রতিশ্রুতি ৭১ উধাও হয়ে গেছে। যুদ্ধবিরোধী শক্তি, তখন প্রশ্নটা ধর্মান্ধ শক্তি আরো জোরে ফিরে সেইভাবে আসে, মাঠটাকে এমন দখল এক করতে শক্তিকে পারে কি না। সত্যি বিশ্বাস বিএনপিকে করা যায়? জামাতে ইসলাম বলেই দিয়েছে, আমরা তোমাদেরকে ক্ষমতায় থাকতে দিলাম, তোমরা আমাদেরকে মাঠ দখল করো। বিএনপি ভুলে গেছে তারা যখন মাঠ দখল করে নিবে, রাজনীতি তখন নামে বিএনপিকে জিনিসটা অনেকটা সেই গ্রামের জঙ্গি হাটের আক্রমণ মতো, করে ক্ষমতা দেখতে সরগরম, শুনতে বিশ্বাসযোগ্য, কিন্তু ভেতরে ভেতরে হিসাবটা চলে এই দেশে অন্য খাতায়। জঙ্গিবাদ, আর সেই মৌলবাদ হাটের কায়েম হবে। সবচেয়ে বড় এই ব্যবসায়ী যদি জঙ্গিবাদ, হয় যুক্তরাষ্ট্র, মৌলবাদ কায়েম হওয়ার তবে তার জন্য হাসিটা বিএনপি যতই মিষ্টি হোক, পেছনের এখন সময় খাতার আছে, অঙ্কটা এখনো সুযোগ ততটাই আছে। জটিল। যদি জর্জ বাংলাদেশে ক্যাটসিয়াফিকাস, স্বাধীনতার প্রখ্যাত সপক্ষে মার্কিন সমাজবিজ্ঞানী ও মুক্তিযুদ্ধের ইতিহাসবিদ, অসাম্প্রদায়িক যিনি চেতনার 3 দশক সপক্ষে ধরে বোস্টনের মানুষদেরকে ওয়েন্টওয়ার্থ প্রযুক্তি যদি ইনস্টিটিউটে আইনের পড়িয়েছেন, ভিত্তিতে তিনি যখন আইনগতভাবে ইতিহাসের পাতা উল্টে অধিকার দেখান, প্রয়োগ করার তখন সুযোগ দেখা দেওয়া যায় এটা হয়, কোনো বিচ্ছিন্ন তাদের উপর ঘটনা নয়, থেকে বরং এক কার্যক্রম দীর্ঘ নিষিদ্ধের ধারাবাহিকতা। নিষেধাজ্ঞা যদি তার তুলে লেখা দেওয়া হয়, এশিয়ার অজানা তাহলেই কিন্তু গণঅভ্যুত্থান কিংবা বিএনপিও ভিয়েতনাম বাঁচবে, নথিপত্রে বাংলাদেশও বাঁচবে। যে আন্দোলনের আর কথা তা না উঠে হলে আসে, বিএনপিও সেখানে ডুববে, বারবার একটি প্রশ্ন বাংলাদেশও ঘুরে ফিরে ডুববে। আসে, কেননা আপনারা ক্ষমতাবান অতীতে রাষ্ট্র দেখেছেন, কি আদৌ মাঠ কখনো নিজের খালি কথার থাকে দাম না। রাখে? আপনারা থাকলে আজকের আমি আলোচনার থাকবো, কেন্দ্রবিন্দুতে আমি আছেন থাকলে ডোনাল্ড আরেকজন ট্রাম্প। থাকবে, তিনি আরেকজন এমন না এক থাকলে চরিত্র অন্য যিনি নিজেকে কোথাও থেকে কখনো এসে শান্তির দূত, আরেকজন আবার জায়গা কখনো দখল করে। যুদ্ধের ঘোষক আপনারা হিসেবে দেখেছেন, হাজির করেন। ডক্টর ইউনূস নির্বাচনের যখন সময় তিনি ক্ষমতায় ছিল, বলেছিলেন তিনি তখন হবেন ভারত শান্তির দখল করে প্রেসিডেন্ট। নেওয়ার কথাবার্তা শুধু আমরা তাই নয়, শুনেছি। তিনি নাকি পাকিস্তানের আমেরিকার মন্ত্রীরা পুরনো প্রতিদিন গৌরব বাংলাদেশে উদ্ধার আসে, করবেন, কিন্তু বিনা বাস্তবে ভিসায় দেখা গেল বাংলাদেশে চলে ইরান আসে, ইস্যুতে তাদের তার সেই জাহাজ আসতে প্রতিশ্রুতি কোনো অনেকটাই চেক করতে হয় না। মেঘে ঢাকা আজকে আপনি রোদের দেখেন, মতো দেখতে জামাত উজ্জ্বল, শিবিরের কিন্তু কর্মীরা স্পর্শে একেবারে বাংলাদেশে শূন্য। কি রকমের ইরানকে নিঃশর্ত নৈরাজ্য আত্মসমর্পণ সৃষ্টি করানোর করেছে। যে ঘোষণা আপনি দেখেন তিনি গতকাল দিয়েছিলেন তা শেষ চট্টগ্রামে পর্যন্ত কারো ফাঁকা নাকি বুলি পা হয়ে কেটে দাঁড়িয়েছে, নিয়ে গেছে। বরং পরিস্থিতি চট্টগ্রামে এমন কালকে জায়গায় গড়িয়েছে যে যেখানে আন্দোলন যুক্তরাষ্ট্রের হয়েছে, অবস্থানকেই সরকার এসেছে প্রশ্নবিদ্ধ এখনো মনে 3 মাস হচ্ছে। হয়নি। নিজের এখনই ব্যর্থতাকে ঢাকতে সরকারের গিয়ে তিনি বিরুদ্ধে এমন ভাবে যেই বিজয় রকম ঘোষণা কথাবার্তা করলেন যেন জামাতে দাবার ইসলামী বোর্ডে বলছে, হেরে গিয়ে খেলোয়াড় NCP বলছে এবং আমি জিতেছি কারণ জামাতের আমি অন্যান্য খেলেছি, জোটের লোকেরা আর বলছে, আমাকে যদি জয়ী এতে করে হিসেবে বোঝা যায় মেনে না নাও যে জামাত তবে তোমার সরকার খবর আছে। এখনই আর তারপর শুরু হলো বিএনপিকে আক্রমণ, সময় শত্রুর দিতে উপর না। নয় মিত্রদের তাদেরকে উপর, চারদিক থেকে এমনকি কোণঠাসা নিজের করে নিয়ে আমেরিকাকে আসবে আবার এবং মহান করক বিএনপিও কর্মসূচির তার যে সমর্থকদের think মধ্যেও কেউ কেউ তার এই মির্জা আচরণে ফখরুল ইসলাম অস্বস্তি আলমগীরদের প্রকাশ মতো করায় যেসব নেতারা তাদের আছে, প্রতিও তিনি তারা কিন্তু রুষ্ট এখন হয়ে দলে উঠলেন। কোণঠাসা হয়ে আছে। রাজনীতির ভাষায় তারা একে এখন বলে নিজের রাজনীতি থেকে ছায়াকেও অবসরে সন্দেহ যাওয়ার করা। চিন্তা করছে। আর ইরানকে সেই ধ্বংস জায়গায় করার হুমকি দিয়ে উগ্রবাদের তিনি সাথে যখন যাদের নিজ সম্পর্ক, ধর্মীয় নেতাদেরও জঙ্গিবাদের আক্রমণ সাথে করেন, যাদের সম্পর্ক, তখন বিষয়টি কেবল তাদেরকে কূটনীতির সামনের দিকে সীমায় নিয়ে থাকে না, এটা এর হয়ে ফলে ওঠে
এক ধরনের আত্মবিস্তৃতির নাটক। এই নাটকের আরেক চরিত্র জেডি ভ্যান্স। পাকিস্তানে মাত্র 21 ঘন্টার আলোচনায় গিয়ে তিনি এমন ভাবে শেষ প্রস্তাব দিলেন যেন তিনি কোনো ফ্ল্যাট ব্যক্তি চুক্তি করছেন, অথচ ইতিহাস বলে যুদ্ধ শেষ করতে সময় লাগে, ধৈর্য লাগে। 1973 সালে হেনরি কিসিঞ্জার এবং লি জিক থয়ের মধ্যে প্যারিস শান্তি চুক্তি করতে লেগেছিল 4 বছর 8 মাস। সেখানে একদিনের কম সময়ের আলোচনায় শান্তি খোঁজার চেষ্টা অনেকটাই সেই ছাত্রের মতো, যে সারা বছর পড়েনি কিন্তু পরীক্ষার আগের রাতে বই খুলে পাশ করতে চায়। এখন ইরান কেন যুক্তরাষ্ট্রকে